আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের উপর বিএনপির পূর্ণ আস্থা, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন। পোস্টাল ব্যালটের জটিলতা নিরসন সহ ৩ দাবিতে ইসিতে ছাত্রদলের দ্বিতীয় দিনের অবস্থান, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন। ইশতেহারে নারী ও সংখ্যালঘুদের অধিকার গুরুত্ব পাচ্ছে জামাতের দাবি, জোটের পক্ষ থেকে সমন্বিত ইশতেহারেরও পরিকল্পনা। এবং কুড়িগ্রামের পার্বতীপুরের প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের শীতবস্ত্র বিতরণ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১-এর সহযোগিতা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে বিএনপির। এই কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলে আশা করছেন তারা। রাজধানী শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে মির্জা ফখরুল বলেন, উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আক্তার হোসেনের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ভালোবাসায় তাকে স্মরণ করেন দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, জাতির যে কোনো সংকটে আলোকবর্তিকা ছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছিল। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্রিকে স্বাধীনতার ঘোষণা দিলেন এবং সেদিন দিক বিদিক জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং এর পরবর্তীতে ৯০-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশটি বেগম খালেদা জিয়া আপসের নেতৃত্ব দিয়েছেন। আবারও সকলের স্বাধীনতা, মৌলিক অধিকার, স্বাধীনতাগুলি ফিরে পাবে আর মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার অধিকারকে অর্জন করে নেবে। জিয়াউর রহমানের যে আদর্শ ওটা পূর্ণাঙ্গভাবে এখন ৩১ দফা হয়েছে, এটাকে আমরা তারেক রহমানের নেতৃত্বে এটা আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি। নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্মদিনে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শপথ নিয়েছেন তারা। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। দিবসটি ঘিরে কোরআন খানি, বস্ত্র ও খাদ্য বিতরণ, রক্তদান কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কের অবসান সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি করছে ছাত্রদল। এ নিয়ে জানতে লায়লা নওশীনের কাছে যাব, তিনি নির্বাচন কমিশনের সামনে আছেন। নওশীন, ছাত্রদলের ঘেরাও কর্মসূচি গতকাল থেকে চলছে, এই মুহূর্তে ঠিক সেখানে কি চিত্র দেখতে পাচ্ছেন, তারা কি বলছেন? সামির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু আজকে সকাল ১১টার মধ্যে ছাত্র দলের নেতাকর্মীরা নির্বাচন কমিশনের সামনে জড়ো হয়েছে এবং তারা গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশনের সাথে তারা বৈঠক করেছিল এবং সেই বৈঠকে কিন্তু তারা জানিয়েছিল যে তাদের যে ৩ দফা দাবি, সেই ৩ দফা দাবি নির্বাচন কমিশনকে জানিয়েছিল। নির্বাচন কমিশন তাদেরকে আজকে দিনের আশ্বাস দিয়েছিল যে আজকে তাদের দাবি দেওয়াগুলো তারা পুনর্বিবেচনা করে তাদের সিদ্ধান্ত জানাবে। ছাত্রদল আজকে সকাল ১১টা থেকে এখানে ছাত্রদলের
সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য ছাত্র দলের নেতাকর্মী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে মিছিল করছে এবং তারা বলছেন যে পোস্টাল ব্যালট নিয়ে যে একটা অবিশ্বাস তৈরি হয়েছে এবং তারা বিশেষ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে পোস্টাল ব্যালট ইতিমধ্যে দেখেছে, এরকম অভিযোগ তারা এনেছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা তারা দাবি করেছে এবং সেই সাথে তারা বলছেন যে নির্বাচন কমিশনের কিছু বিপদগামী, তারা বলছেন নির্বাচন কমিশনের কিছু বিপদগামী কর্মকর্তা বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে এবং সেই সাথে নীতিমালা লঙ্ঘন করে এই যে জাতীয় সংসদ নির্বাচনের 1 মাস আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদের নির্বাচন দেয়া হচ্ছে সেটারও তারা আসলে বিরোধিতা করে এই 3টি ব্যাপারে নির্বাচন কমিশনের আসলে ব্যাখ্যা দাবি করে এখানে তারা অবস্থান কর্মসূচি নিয়েছে এবং বলেছে আজকের মধ্যে তাদের 3 দফা দাবির ব্যাপারে নির্বাচন কমিশন যদি তাদের সিদ্ধান্ত না জানায় তাহলে তারা কঠোর কর্মসূচি দেবে। এবং আজকে ছাত্রদল সভাপতি তিনি জানিয়েছিলেন যে 2 দিন ধরে তারা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করছেন এবং তারা নির্বাচন কমিশন যাতে তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে পারে সেজন্য তারা একটা দূরত্ব বজায় রেখে তারা তাদের অবস্থান কর্মসূচি চালাচ্ছে। তাদের 3 দফা দাবি যদি তাদের পূরণ করা না হয় এবং নির্বাচন কমিশন যদি ব্যাখ্যা না দেয় তাহলে এর পরবর্তীতে তারা আসলে নির্বাচন কমিশনের অভ্যন্তরে যাবে এবং কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল সভাপতি। নওশীন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানাবার জন্য। বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার। দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জানিয়েছেন, ইশতেহারে গুরুত্ব পাচ্ছে নারীর অধিকার ও নিরাপত্তা। জোর দেওয়া হয়েছে সংখ্যালঘুদের অধিকার বিষয়ে। নিজ নিজ দলের ইশতেহারের পাশাপাশি জোটের জন্য সমন্বিত ইশতেহার ঘোষণারও চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির আরেক নেতা তাফিমুল ইসলামের রিপোর্ট। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর ফেব্রুয়ারিতে 13দশ জাতীয় সংসদ নির্বাচন। 17 বছর পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্বাচনে দলগুলোর ইশতেহার নিয়ে আগ্রহ ভোটারদের। জামায়াতে ইসলামীর আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করবে তা ইশতেহারে তুলে ধরা হয়েছে জানিয়ে দলটির এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন, নারীদের বিষয়ে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে এতে। অধিকার, মর্যাদা এবং তাদের সম্মান, নিরাপত্তা এটা আমরা নিশ্চিত করব। যে কথাগুলো আসে যে জামাত নিয়ন্ত্রণ করে ফেলবে, না, নিয়ন্ত্রণ আমাদের দরকার নেই। আর অন্য কোনো ধর্মের যদি তার পোশাকের স্বাধীনতা থাকে সে তার পোশাকের মর্যাদা নিয়ে চলবে। এইসব বিষয়গুলো কমপক্ষে জামাত অ্যাড্রেস করবে এবং পোশাক অধিকারের ক্ষেত্রে যেন মহিলাদের মধ্যে এবং এই মহিলা সমাজের মধ্যে কোনো ধরনের আতঙ্ক না থাকে, এটা আমরা তুলে দেব ইনশাআল্লাহ। দলটি বলছে, সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কাউকেই পরিচিতি করতে চান না তারা। সংখ্যালঘুর ব্যাপারে আমাদের কনসেপ্ট হবে সংখ্যালঘু সংখ্যাগুরু, এই ধারণা আমরা মুছে দিতে চাই। সবাই বাংলাদেশের নাগরিক, এই কনসেপ্টে আমরা তাদেরকে সম্মানিত হিসাবে দেখতে চাই। সেই হিসাবে অন্যান্য ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা মনে করি যে দল ধর্ম নয়, সকল নাগরিককে একই মাপে মর্যাদা এবং অধিকার দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের প্রতিশ্রুতি আমরা ইশতেহারে উপস্থাপন করব। 10 দলের হয়ে আরও একটি ইশতেহার দেওয়ার চিন্তা করছে এই নির্বাচনী ঐক্য। আমাদের লিয়াজো কমিটি আছেন, শীর্ষ নেতৃবৃন্দ আছেন, তাদের বিবেচনার জন্য এটা রেখে দেওয়া হয়েছে যে এক্ষেত্রে আমাদের 10 দলীয় নির্বাচনী ঐক্য থেকে আমরা কোনো কমন ইশতেহার দিব কিনা, এটাও আলোচনা আছে, যেহেতু এখনো সময় হাতে আছে। জামাতের নেতারা জানিয়েছে 24-এর গণঅভ্যুত্থান এবং জুলাই সনদের পক্ষে জোরালো অবস্থান থাকবে ইশতেহারে। দৃশ্যাসন করেছি, ওয়াকেফাল করেছি। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ এবং নেট পোশাক খাত মালিকদের সংগঠন বিকেএমইএ। শুল্ক আরোপের ফলে দেশের রপ্তানিমুখী এই 2 খাত বিপর্যয়ের মধ্যে পড়বে বলে আশঙ্কা করছেন তারা। দেশীয় সুতা উৎপাদকদের সুরক্ষা দিতে হলে প্রণোদনার পাশাপাশি উৎপাদন খরচ কমানোর দাবি জানিয়েছেন 2 সংগঠন। পরাগ আজিমের রিপোর্ট। স্পিনিং মিলগুলোকে সুরক্ষা দিতে সম্প্রতি সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে দেশীয় সুতা উৎপাদনকারীরা সন্তুষ্ট হলেও শঙ্কা প্রকাশ করেছেন গার্মেন্টস এবং নিট পোশাক খাত মালিকরা। রাজধানীতে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন তারা। সরকার যদি একটা সিদ্ধান্ত নিতে পারে তাহলে আজকে আমার স্পিনিং মিলও বাঁচবে, ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিও বাঁচবে। এখন একজনকে বাঁচাইতে গিয়ে বাকিদেরকে মেরে ফেলা কোনোভাবেই এটা কাজ সঠিক হবে না। সবসময় কিন্তু বাংলাদেশের সুতার সাথে ইন্ডিয়ার সুতার দামের একটা
20, 25, 30 সেন্টের একটা পার্থক্য সবসময়ই ছিল, আগেও ছিল এটা। বাট আমরা তখন ইনসেন্টিভটা দিয়ে সেটাকে যতটুকু পারি কভারেজ দিয়েছি, বাকিটা আমরা আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি হিসাবে আমরা সেটাকে কিছুটা আমরা বাড়তি দিয়েছি। কিন্তু ইনসেন্টিভ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু আজকে এই সমস্যাটা তৈরি হয়েছে। সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে কিছু দাবিও জানানো হয়। সুতো আমদানির শুল্কের বোঝা না চাপিয়ে আমাদের যে স্পিনার আছে তাদেরকে আপনারা নগদ সহায়তা, এনার্জি সিকিউরিটি, নিরবিচ্ছিন্ন জ্বালানি ও কর্পোরেট ট্যাক্সে রেয়াত দেওয়ার মাধ্যমে তাদের সক্ষমতা বাড়িয়ে দেন। বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা বলছেন, দেশের তৈরি পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে হলে সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতিগুলোর একটি, কিন্তু এই পুরস্কার কি ভাগ করা যায়? একজন নোবেল লরিয়েট কি পারে চাইলে পুরস্কারটি অন্য কাউকে দিয়ে দিতে, বা পুরস্কারটি ভাগাভাগি করতে পারেন? কিংবা পুরস্কারে ভূষিত হওয়া ব্যক্তিকে নিয়ে বিতর্ক সৃষ্টি হলে কি নোবেল কর্তৃপক্ষ পুরস্কার বাতিল করতে পারে? এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নিয়ে বিশ্লেষণ জানিয়েছে নরওয়ের নোবেল কমিটি, জানাচ্ছেন যাযাবর মিন্টু। নোবেল পুরস্কারে ভূষিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হয় নোবেল লরিয়েট। শান্তিসহ সব ক্যাটাগরির নোবেল পুরস্কারই নির্দিষ্ট সিদ্ধান্তের মাধ্যমে প্রদান করা হয়, যা নোবেল কমিটির ঘোষণার পর আর পরিবর্তনযোগ্য নয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোবেল পুরস্কার একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যৌথভাবে দেওয়া যেতে পারে, তবে এই ভাগাভাগি সম্পূর্ণভাবে নির্ধারণ করে সংশ্লিষ্ট নোবেল কমিটি। ঘোষণার পর কোনো লরিয়েট নিজের ইচ্ছায় পুরস্কার ভাগ করতে পারেন না। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর একজন লরিয়েট একটি স্বর্ণপদক, একটি ডিপ্লোমা এবং পুরস্কারের অর্থমূল্য পান। তবে পদক বা অর্থ লরিয়েট চাইলে দান করতে পারেন, বিক্রি করতে পারেন বা সংরক্ষণাগারে দিতে পারেন, কিন্তু এতে নোবেল পুরস্কারের মালিকানা বা স্বীকৃতির পরিবর্তন হয় না। এছাড়া নোবেল পুরস্কার নিয়ে বিতর্ক উঠলেও কখনোই তা বাতিল করা যায় না। নরওয়ে নোবেল কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। পুরস্কার ঘোষণার পর তা প্রত্যাহার, হস্তান্তর বা পুনর্বন্টনের কোনো সুযোগ নেই। নোবেল কমিটি বলেছে, পুরস্কার দেওয়া হয় একজন ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ের অবদানের ভিত্তিতে। লরিয়েটের ভবিষ্যৎ বক্তব্য বা কর্মকাণ্ড সেই সিদ্ধান্তকে প্রভাবিত করে না। যাযাবর মিন্টু, চ্যানেল আই। অকাল নদী ভাঙন, মৌসুম ভিত্তিক তীব্র শীত আর অতিরিক্ত তাপমাত্রার বিরূপ ভাবাপন্ন জনপদ কুড়িগ্রামের চর পার্বতীপুর। জেকে বসা শীত ও রোগ শোকে বিপর্যস্ত জনপদে স্বস্তি ফেরাতে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১-এর সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র প্রদান করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। এমন উদ্যোগে কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি চরাঞ্চলের টেকসই উন্নয়নে দায়িত্বশীল ভূমিকার আহ্বান সুধীজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। ব্রহ্মপুত্র অধ্যুষিত চরাঞ্চলে মানুষের জীবন জীবিকা চলে অনিশ্চয়তার দোলাচলে। মৌলিক চাহিদাবঞ্চিত জনপদে স্বস্তি ও উষ্ণতার বার্তা দিতে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১-এর সহযোগিতায় বিনামূল্য চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। আমার কাশ, ব্যথা, লো প্রেশার, ডাক্তার ফ্রিতে দেখলো, ওষুধপাতি দিল, আমাদের জন্য খুবই উপকার। আমার এই হাত কামলায়, কোমর কামলায়, আমি ওষুধ পাচ্ছি। ঠান্ডার মতো কম্বল পাচ্ছি, ওষুধ পাচ্ছি, একটু খুশি হয়েছি। বা শীতের জন্য একটা কম্বল পাইলাম। আমি কম্বল পাইছি, অনেক খুশি। কম্বলও পাইছি, ওষুধও পাইছি। ওষুধ পাইলাম, কম্বল পাইলাম।
কম্বল দিলে শান্তি হয়েছে। কষ্টই আছি, আইত্রিপও আছি, এখন কম্বল পাচ্ছি। যারা দিছে এই মালগুলি তারা যেন আল্লাহ যার হায়াত দ্বারা পুড়ে করে। আজন্ম সংগ্রামী জনপদে আর্থমানবতার সেবায় কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনরা। ব্যাচ ৭১ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় যেইভাবে সহযোগিতা করে এই চরবাসীকে সেবা দেওয়ার জন্য আমাদের সাথে কেন অংশগ্রহণ করলেন, তাই আমাদের প্রকৃতি জীবন ফাউন্ডেশন এবং প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে এবং এই দুর্গম চরবাসীর পক্ষ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বাস্তবতা বলছে সরকারি বেসরকারি পর্যায়ে চরাঞ্চল ভিত্তিক বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং শিক্ষার প্রসারেই সম্ভব এই অঞ্চলের টেকসই অগ্রযাত্রা। মোশাহিদ রনি, চ্যানেল আই, কুড়িগ্রাম। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ। বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় বাংলাদেশকে উপহার হিসেবে ৩০,০০০ মেট্রিক টন পটাশ সার উপহার দিয়েছে রাশিয়া। রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে হস্তান্তর অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা বলেন, রাশিয়ার কাছ থেকে পাওয়া উপহারের সার কৃষকদের কাছে সরবরাহ করা হবে। বক্তারা বলেন, এমন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক সামনের দিনে আরও আন্তরিক ও দৃঢ় হবে। অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান ভূঁইয়া, ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খজিন, বাংলাদেশে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ভারপ্রাপ্ত উপ কান্ট্রি ডিরেক্টর ডেভিড থমাস, রাশিয়ার শীর্ষস্থানীয় সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উরালকেমের গ্লোবাল হেড অব সেলস দিমিত্রি বলদিরেভ। সভাপতিত্ব করেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। I would like to inform you that at present Bangladesh Agricultural Development Corporation maintains a record stock of 10.35 lakh metric ton of non-urea fertilizer. The highest level since its establishment is 1961. Moreover, significant progress has been achieved in other areas of agriculture during the tenure of the current interim government. সাভারে ৬ জনকে হত্যার ঘটনায় সম্রাট নামে গ্রেপ্তার যুবককে ১০ দিনের রিমান্ডের চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানিয়েছেন, সাভার পৌর কমিউনিটি সেন্টারে ৫ জন ও বাজার বাসস্ট্যান্ডে ১ জনকে হত্যা করেন সম্রাট। হত্যা শিকার ৬ জনের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে। রোববার রাতে সাভার মডেল থানার সামনে থেকে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার কাছ থেকে দিয়াশলাই, মাফলার ও মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, সম্রাট একজন ভবঘুরে রাতে সাভার পৌর কমিউনিটি সেন্টারে থাকতেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এসে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে না, এই 6টি ঘটনার সাথেই রিমান্ড চেয়েছি। যদি এই ঘটনায় ওনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা বা এই ঘটনার সাথে কোনো উদ্দেশ্য আছে কিনা, এই বিষয়গুলো যদি আমরা আদালত আমাদের কাছে আমাদের রিমান্ড মঞ্জুর করে, তাহলে পরবর্তীতে হয়তো আপনাদের সাথে ফলো আপে আপনাদের বিস্তারিত জানানো যাবে। চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটাররা ভোট দেন না। স্থানীয়রা বলছেন, পীরের নির্দেশে নাগরিক অধিকার প্রয়োগে নারীরা ভোট দেন না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এলাকার নারীদের ভোট দেয়ায় উৎসাহিত করতে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মোর্শেদ আলমের ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চাঁদপুর ৪ আসন ফরিদগঞ্জের ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২১,৬৯৫ জন। এর মধ্যে ১০,২৯৯ জন নারী ভোটার। তবে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই ইউনিয়নের নারীরা ভোটাধিকার প্রয়োগ করেননি। ভোট না দেওয়ার তালিকায় রয়েছে মুসলিমের পাশাপাশি সনাতন ও খ্রিস্টান সহ অন্য ধর্মের নারীরাও। স্থানীয়রা বলছে, মূলত পীরের নির্দেশেই নারীরা ভোট দেন না। হুজুরে মানা করছে মোরাতে ভোট দেওয়ার জন্য, এই মোরাতে ভোট দেয় নাই। সব কাজ করে, পদ্মা চিন্তা ভাবনা করে না। যখন ভোট সময় আসছে তখনই তারা পদ্মার ফসলটা উঠে ধরে। যে আমি হুজুরে না করছে, হুজুরে কি জন্য না করছে ওটা তারা
ভালো করে বলতে পারে না। ভোট না দিলেও সরকারি সব সুযোগ সুবিধা পাচ্ছেন নারীরা। শিক্ষা সহ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছেন তারা। হাটবাজার সহ সব ক্ষেত্রেই রয়েছে নারীদের বিচরণ। আসন্ন নির্বাচনেও ভোট দেওয়া নিয়ে সংশয়ে এখানকার নারীরা। ভোট দেই না, হয়তো হুজুরে বলছিল যে তোমরা ভোট দিও, পদ্মায় এই হিসাবে যাই ভোট দিও। মা চাচিদের কাছ থেকে শুনেছি হুজুরের নিষেধ, এখানে ভোটটা মানে ইয়ে করছে আর কি। স্থানীয়রা জানান 1969 সালে ভারতের জৈনপুর থেকে হাসনে মওদুদ নামে এক পীরের আগমন ঘটে এই এলাকায়। সে সময় মহামারী থেকে বাঁচতে নারীদের পর্দা রক্ষার পাশাপাশি ভোট কেন্দ্রে না যেতে নির্দেশ দেন তিনি। নারীদের ভোট দিতে আগ্রহী করতে অবহিতকরণ সভা সহ নানা কর্মসূচি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে নারী যে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, যেহেতু পীর সাহেব না করেছে, কিন্তু মুখে মুখে শোনা একটা গল্প আসলে এটা। আমি বলবো যে বিগত সময়ের যে ইতিহাস, এটা আমরা পরিবর্তন করতে পারবো। আজকে সেটা শুরু হলো, কারণ সরকার চায় প্রত্যেকটা মানুষ একজন সিটিজেন হিসেবে, নাগরিক হিসেবে তার ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচন সংশ্লিষ্টদের আশা, এবারের জাতীয় নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন চাঁদপুরের রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা। আল মুকসিদ, চ্যানেল আই। উদ্ভাবনী ও যুগোপযোগী শিক্ষা প্রসারের মাধ্যমে মানবিক চিকিৎসক তৈরির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্ল্যানারি হেলথ একাডেমিয়ার উদ্যোগে মানবিক মূল্যবোধে চিকিৎসা পেশাজীবীদের গড়া বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ মিলন অডিটোরিয়ামে সেমিনারে মেডিকেল শিক্ষায় মানবিকতা সংযুক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়। ঢাকা মেডিকেল কলেজ রিসার্চ অ্যান্ড একাডেমিক ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠানে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর রবিনা ইয়াসমিন, মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি প্রফেসর ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম, মেডিসিন অনুষদের ডিন প্রফেসর শামীম আহমেদ এবং ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুক আহমদ। এছাড়া ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল ফাইজ, প্ল্যানারি হেলথ একাডেমিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার তাসবিরুল ইসলাম, মুগদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী ও অন্যরা। বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠা ষষ্ঠ বার্ষিকী এবং এসএসসি পরীক্ষার 40 বছর পূর্তি উদযাপন করেছে এসএসসি ব্যাচ 1986 বাংলাদেশ। ঢাকার কেরানীগঞ্জে শরীফ ড্রিম হলিডে পার্কে দিন জুড়ে মিলন মেলা সহ ছিল নানা আয়োজন। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও প্রবাস থেকে আসা সদস্যরা এতে অংশ নেন। আয়োজনে ছিল উদ্বোধন পর্ব, বিভিন্ন অঞ্চল এবং দেশের বাইরের সদস্যদের শুভেচ্ছা বার্তা ও ভিডিও প্রদর্শন, সাংগঠনিক পর্ব, স্মরণিকার মোড়ক উন্মোচন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, স্মৃতিচারণ, প্রিয় 86 বন্ধুর সাথে অনলাইন আড্ডা, সাংস্কৃতিক পর্ব এবং রাইফেল ড্র। এসএসসি ব্যাচ 1986 বাংলাদেশ জানিয়েছে তারা সতীর্থদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করতে এবং বিভিন্ন কল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখতে আরও ব্যতিক্রমী ও ফলপ্রসূ উদ্যোগ অব্যাহত রাখবে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। মাচা পদ্ধতিতে শীতকালীন উচ্চ মূল্যের ফসল টমেটো চাষ করে সফল হয়েছেন নোয়াখালীর হাতিয়ার চাষিরা। অল্প সময়ে লাভজনক হওয়ায় শীতকালীন টমেটো চাষে আগ্রহ বাড়ছে অনেকের। প্রকৃতি সংবাদ। '85 সালে গঠিত হয়ে 2005 সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয় শরীয়তপুর পৌরসভা। পৌরসভার 100 কিলোমিটারের অধিক সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন দুর্ঘটনা ও স্বাস্থ্য ঝুঁকির কারণ হলেও পরিস্থিতি অপরিবর্তিত। সময় ও জীবনের সুরক্ষা নিশ্চিতে ক্ষুব্ধ স্থানীয়রা চান আশু প্রতিকার। এর বিপরীতে জুনের মধ্যেই বেহাল দুটি প্রধান সড়ক সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের উপর বিএনপির পূর্ণ আস্থা, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন। পোস্টাল ব্যালটের জটিলতা নিরসন সহ 3 দাবিতে ইসিতে ছাত্রদলের দ্বিতীয় দিনের অবস্থান, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন। ইশতেহারে নারী ও সংখ্যালঘুদের অধিকার গুরুত্ব পাচ্ছে জামাতের দাবি, জোটের পক্ষ থেকে সমন্বিত ইশতেহারেরও পরিকল্পনা।
এবং কুড়িগ্রামের পার্বতীপুরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের শীতবস্ত্র বিতরণ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১-এর সহযোগিতা। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।